আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি জেনারেল ম্যাথ ফুল কোর্সের আমাদের স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানের লেকচার 2 তে। এই লেকচারটাতে আমরা প্রথম লেকচার আমরা দেখেছিলাম যে এখানে স্ট্যাটিস্টিক্স লাগে, কীভাবে স্ট্যাটিস্টিক্স কাজ করে, এই ধরনের ব্যাপার শিখেছি। উপাত্ত কাকে বলে বা ইনফরমেশানগুলো এখান থেকে আমরা কীভাবে সিক করি। ওভারঅল আসলে স্ট্যাটিস্টিক্সের একটা ধারণা আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর এখন সেকেন্ড লেকচারে এসে আমরা কিছু জিনিস জানবো। এই যে উপাত্তগুলো যে পেলাম, তোমাদেরকে বলেছিলাম না, একটা উপাত্ত থেকে বা কিছু ডেটা নিয়ে আমরা ইনফরমেশনে পরিণত করি, তারপর এগুলোকে আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিই, সেখান থেকে আমরা কিছু সার্ভে করে বা আমরা একটা এক্সক্লুসিভ কিছু আইডিয়া পাই। রাইট, ঠিক সেরকমই আমরা আজকের এই লেকচারে দেখবো যে প্রথম যে কাজটা করা দরকার এই সব কিছুর জন্য, সেটা হচ্ছে উপাত্তগুলোকে আগে উপস্থাপন করা শিখতে হবে। আমরা প্রথমে একটু দেখাই যে আগে প্রথম কাজ কি, আমাদেরকে উপাত্ত উপস্থাপন, এই জিনিসটা একটু শিখতে পারলে আমরা একটু একটু আগের লেকচারে শিখেছিলাম, আজকে আমরা আরেকটু বিস্তারিত শিখবো এই জিনিসটা। উপাত্ত উপস্থাপন, আমরা এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব আগে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে আমাদের বইতে একটা জিনিস লেখা আছে যে অনুসন্ধানাধীন উপাত্ত, অনুসন্ধানাধীন উপাত্ত, এটা দেখলে তোমাদের বইতেও লেখা থাকবে। হ্যাঁ, তুমি দেখবে এটা বইতেই লেখা আছে। উপাত্তই হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল। ভাইয়া, অনুসন্ধানাধীন উপাত্ত কাকে বলে? এই যে আমি যে একজনের থেকে একটা ইনফরমেশন নিলাম, নিয়ে সেটাকে কাজে লাগিয়ে আমি আসলে এটা বের করছি বা এই যে ইনফরমেশন সেটগুলো বের করছি, এটাকেই সাধারণত বলা হয় যে অনুসন্ধানাধীন উপাত্ত। মানে আমি অনুসন্ধান করে মানে কিছু ডেটা নিয়েছি, সেগুলোকে আমি কাজে লাগাচ্ছি। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় আমাদেরকে এই যে উপাত্তের ব্যাপার সেপার। এখন আমরা কি করব, এই যে উপাত্তগুলো সবার আগে কি করা থাকে দেখো তো। এই যে আমি যে ইনফরমেশনগুলো নিলাম, এগুলো কি থাকে জানো? অবিন্যস্ত থাকে। এগুলা অবিন্যস্ত থাকে। তো আমাদেরকে কি করা লাগে? এগুলাকে বিন্যস্ত করা লাগে। বিন্যস্ত করা লাগে। বিন্যস্ত করে কি করি? আমরা শ্রেণীবদ্ধ করি। শ্রেণীবদ্ধ করে কি করি? এগুলাকে আমরা এখান থেকে আমরা কিছু ইনফরমেশন নেই। ইনফরমেশনগুলোকে আমরা কি করি? যে ভিজুয়ালাইজ করি। ভাইয়া, ভিজুয়ালাইজ মানে কি? একটু পরে দেখাবো, আজকের ক্লাসের শেষের দিকে তোমরা দেখতে পারবে ভিজুয়ালাইজেশন জিনিসটা কি। আমরা অলরাইট, 3 ধরনের ভিজুয়ালাইজেশন বা আমাদের ইলাস্ট্রেশন ঘটে। তো এটা আমাদের মোরলেস আমাদের মোটামুটি প্রসেস। তার মানে কি, আমরা এখন পর্যন্ত জানলাম পরিসংখ্যান, অবিন্যস্ত ডেটা পর্যন্ত আমরা গিয়েছি। এখন এগুলোকে কিভাবে বিন্যস্ত করা যায়, ব্যাপার স্যাপারগুলো কীরকম থাকে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এই জায়গাগুলো। অলরাইট, তার মানে কি, আমাদেরকে অবিন্যস্ত হলে সমস্যাটা কি? অবিন্যস্ত হলে আমাদের কি কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি না। আমরা এই অবিন্যস্ত ডেটাগুলোকে নিয়ে কোনো স্পেসিফিক কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। আমার একটু পরে কাজে লাগবে, এই কারণে আমি ছকটা আগেই এ পাশে করে রেখেছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা তাহলে চলো যাই। আমাদের উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে, তাই না? তো আমরা নর্মালি হচ্ছে অবিন্যস্ত ডেটাগুলোকে, সো অবিন্যস্ত যারা আছে তাদেরকে আমরা বিন্যস্ত করতে পারি দুইটা উপায়ে। বিন্যস্ত করতে পারি দুইটা উপায়ে, যে নর্মালি আমরা বিন্যস্ত করতে পারি অথবা আমরা শ্রেণী বিন্যস্ত করতে পারি। একটু খেয়াল করো। হ্যাঁ, বিন্যস্ত করতে পারি। বিন্যস্ত আমরা দুই উপায়ে করতে পারি। একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? উপরের দিকে ক্রমানুসারে বাড়ছে। অলরাইট, ঊর্ধ্বক্রম 1 2 3 4 5 ঊর্ধ্বক্রম। আর অধক্রম মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে নামবে, অধক্রম। কখনো যদি কনফিউজড হয়ে যায় ইন বিটুইন যে ঊর্ধ্বক্রম হবে নাকি অধক্রম হবে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই ওয়েটা আসলে ফলো করা, যে আসলে মানুষ যখন অধপতন হয় তখন কি মানুষ উপর থেকে নিচে নামে বা উন্নতি থেকে অবনতি হয়, নাকি অবনতি থেকে উন্নতি হয়? অবনতি হয়। তার মানে আমরা অধক্রম মানে সবসময় বাঁচবো কি? অধপতন হয়েছে, এই জিনিসটা।
আর এই যে শ্রেণী বিন্যস্ত, এই শ্রেণী বিন্যস্ত মানে কি আসলে? এই শ্রেণী বিন্যস্ত মানে হচ্ছে আমরা হিসাব করব দুইটা জিনিস। এখানে শ্রেণী বিন্যস্ত হয় আমাদের বিচ্ছিন্ন শ্রেণী হিসেবে, আর আরেকটা হয় অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণী, শ্রেণীকে ইংরেজিতে বলা হচ্ছে তোমার ক্লাস। অলরাইট, এখন এরা দেখতে কিরকম ভাইয়া, এগুলো নিয়ে আমাদের একটু কথা বলা লাগবে যে ভাই বিচ্ছিন্ন শ্রেণী দেখতে কিরকম, অবিচ্ছিন্ন শ্রেণী দেখতে কিরকম। বিচ্ছিন্ন শব্দটার সাথে জড়িত আছে মানে এটা আমরা বুঝতে পারি অনেকটা। বিচ্ছিন্ন কিরকম, ধরো এই 19 থেকে আমাদের এখানে আছে 20 পর্যন্ত একটা, এরপরে শ্রেণীটাই শুরু হবে আমাদের 21 থেকে 22, মানে এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে বিচ্ছিন্ন 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 করে আলাদা আলাদা। এটা শ্রেণী বিন্যস্ত মানে এই যে আমরা চার্ট আকারে করবো। অবিন্যস্ত মানে আমাদেরকে জাস্ট অধক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সিরিয়ালি দেখবো। যদিও এটার পরে আমাদের এই স্টেপে যাওয়া লাগে, কারণ কখনো যে এই নর্মাল বিন্যস্ত করা ছাড়া আমরা শ্রেণী বিন্যস্ত কখনোই করতে পারবো না, বা আমাদের জন্য অনেক কঠিন হয়। অবিন্যস্ত শ্রেণী কাকে বলে, সরি অবিচ্ছিন্ন শ্রেণী কাকে বলে? অবিচ্ছিন্ন শ্রেণী মানে হচ্ছে এটা কখনো বিচ্ছিন্ন না। ধরো এই যে এরকম যে 20 থেকে সে 21 যখন আসলো, তখন আবার 21 থেকে 22 আসলো। অলরাইট, তাহলে ভাইয়া এদেরকে আমি প্রকাশ করবো কি, এরপরটা 22 থেকে 23 এরকম। ভাইয়া এদেরকে আমি প্রকাশ করবো কিভাবে, বা এদেরকে আলাদা কোনো হিসাব নিকেশ আছে কিনা? অবশ্যই আছে। তবে তোমাদেরকে আমি আগের দিন যেরকম বলেছিলাম যে শ্রেণীব্যক্তি, তো সেটা একটু তোমরা কারেকশন করে নিও, সেটা শ্রেণীব্যক্তি না, সেটা হচ্ছে উপাত্তের পরিসর। কখনো কোনো শ্রেণী ব্যক্তিও বলা যায়, যাই হোক, এটা হচ্ছে তোমরা একটু উপাত্তের পরিসরটাও এটাকে তোমরা একটু চেঞ্জ করে নিও। সো উপাত্তের পরিসর দেখতে কিরকম? উপাত্তের পরিসর হচ্ছে এই যতগুলো উপাত্ত দেয়া থাকবে তার ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। উপাত্তের এটা একটা আমাদের কাছে পরিসর দিচ্ছে, শ্রেণীব্যক্তি থেকে একটা উপাত্তের পরিসর, মানে এটা রেঞ্জ দিয়ে দিচ্ছে যে উপাত্ত কতর মধ্যে কততে আছে এই ব্যাপারগুলো। আমি একটু দেখে নিই ফ্রেমটাকে ঠিক আছে কিনা, এবার সব কিছু তোমাদের এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। যাক আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, কুল। তো আমরা ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা এটা ছিল আমাদের কি উপাত্তের পরিসর, মানে একটা উপাত্তের জন্য। এবার একটা কাহিনী আছে ভাইয়া, বিচ্ছিন্ন শ্রেণী আর অবিচ্ছিন্ন শ্রেণীর জন্য আমাদের এই কিন্তু মানে শ্রেণীর ব্যাপ্তি এটা কিন্তু ভিন্ন হবে। এই যে এদেরকে কিন্তু এক একটা শ্রেণীর ব্যাপ্তি বলে, এক একটা মানে শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণীর ব্যাপ্তি কিন্তু আলাদা জিনিস। শ্রেণী ব্যাপ্তি মানে কি, এই যে উপাত্তের পরিসর কতটুকু, এটা যেগুলো শ্রেণীর ব্যাপ্তি বা শ্রেণী ব্যাপ্তি নর্মালি আমরা বলি শ্রেণী ব্যবধান যেটা বলে, সেটা হচ্ছে ঠিকই যে এতটুকু এটার মধ্যে দিয়ে। তো যদি কখনো বিচ্ছিন্ন শ্রেণী হয়, একটু বলি, যদি কখনো বিচ্ছিন্ন শ্রেণী হয়, আলাদা আলাদা হয়, তাহলে সবসময় মাথায় রাখবা শ্রেণী ব্যাপ্তি হবে একটা নির্দিষ্ট শ্রেণীর শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান সবসময় মাথায় রাখবা। যদি কোনো বিচ্ছিন্ন শ্রেণী হয় সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান হবে শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা প্লাস 1। ফাইন। এবার যদি ভাইয়া অবিচ্ছিন্ন হয় তাহলে কি হবে? খুবই সিম্পল। অবিচ্ছিন্ন হলে আমরা আর যোগ প্লাস 1 যোগ করব না। অবিচ্ছিন্ন শ্রেণী যদি হয় তাহলে আমরা বলবো যে ঊর্ধ্বসীমা, শুধু ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা। নিম্নসীমা মানে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা কেন, এমন কেন হচ্ছে? তোমরা একবার বিচ্ছিন্ন শ্রেণীর দিকে একটু তাকাও, নিজের মনটা দিয়ে একটু ভাবো, দেখো এদের মধ্যে কারা কারা আছে বা কতটুকু আছে। আমার তোমাকে একটু বলো তো, 19, 20, 21 তিনটা আছে। তুমি যদি 20 থেকে 19 বিয়োগ দাও তাহলে কত পাবো বলো তো? 19 আর 20 আছে, দুঃখিত 21 যায় নাই, 19 আর 20 আছে, এখানে কয়টা আছে? দুইটা। তুমি 20 থেকে 19 বিয়োগ দিলা তাহলে কত পাও বলো তো? 1 পাও। তাহলে সেটাই কি তোমার শ্রেণীব্যাপ্তি বলো তো? এই শ্রেণীতে এরা একজনই আছে,
একজন নয়, 19-20 দুজন আছে। এই কারণে বিচ্ছিন্ন হবার পর এদেরকে আমরা আলাদা করে কাউন্ট করতেছি, আলাদা এক যোগ করতেছি, কারণ এক্সট্রা এক আছে। তুমি মনে করো 45 থেকে 50 পর্যন্ত ভাবো বিচ্ছিন্ন, 45 থেকে 50, তাহলে হিসাব করে দেখো তো 45, 46, 47, 48, 49, 50, আলাদা কিন্তু 50 জন আছে। মানে কজন আছে দেখো তো, 45 থেকে 50 যদি হয় 6 জন, তাহলে তুমি 50 থেকে 45 বিয়োগ দাও, থাকে কত, 5। অলওয়েজ এক আমাদের বেশি কিন্তু লাগে। সো এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে। ভাই অবিচ্ছিন্ন শ্রেণী কেন আমরা এক যোগ করছি না? হিসাবটা দেখো, আমি 20 থেকে 21 কাউন্ট করতেছি, 20, 21, কিন্তু আবার 21 কি এখানে চলে আসছে না, 22, 23, আর 22 আবার আরেকজনের কাছে। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রান্তীয় একটা মান। আরো সুন্দর করে যদি বলি এরকম ধরো 35 থেকে 40, পরেরটা 40 থেকে, ধরো ধরো এটা হচ্ছে 40 থেকে 45, আবার 45 থেকে 50, মানে এরকম করে করে দেখো। এই 45 কিন্তু ভাবছিলাম এটা ওর, এর 35-এর সাথে 40, বুঝছো, এই 35-এর সাথে 40 আছে, কিন্তু এই 40টা আবার গিয়ে 45-এর সাথে লেগে গেছে। তো এই কারণে দেখা যাচ্ছে 35, 36, 37, 38, 39 পর্যন্ত এটা ওর থাক, 40 আবার এখান পর্যন্ত, 45 পর্যন্ত না, 44 পর্যন্ত। তো এই কারণে আমরা হিসাব করি আর কি, যে অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে বা অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে। এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। এটা সবসময় মাথায় রাখবে, এটা আমাদের অনেক কাজে লাগবে। অলরাইট, এটা একটু সফট জিনিসপাতি জেনে রাখো, যে একটা মানে সফট নলেজ হিসাবে, যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিকে বা বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিকে সবসময় এইচ দ্বারা প্রকাশ করা হয়, অলওয়েজ এইচ দ্বারা প্রকাশ করা হয়। ইন ফিউচার আমরা দেখবো ধীরে ধীরে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, এটুকু আমরা জানি এখন পর্যন্ত, রাইট? সো ভালো কথা, তাহলে আমরা মোটামুটি শ্রেণী ব্যক্তি সম্পর্কে শিখেছি। এখন একটা জিনিস বুঝবা, যে আসলে চলক কাকে বলে, যে আসলে পরিসংখ্যানে চলক জিনিসটা আবার কি। একটু ঠান্ডা মাথায় আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখি, যে চলক বা ভেরিয়েবল, একটা পরিসংখ্যানের মধ্যে সংখ্যাই কিন্তু সবকিছু, তাই না? সো পরিসংখ্যানের মধ্যে ব্যবহৃত সংখ্যাকে সাধারণত চলক বলে। তবে সেখানের মধ্যে চলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন চলক, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক, সাধারণত যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়, যে রেঞ্জগুলো ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আসলে এই চলক দ্বারা প্রকাশ করা হয়। বিচ্ছিন্ন চলক কাকে বলে? বিচ্ছিন্ন চলক হচ্ছে যেগুলা, বা এই যে জিনিসগুলা, যে সংখ্যাগুলা যাদেরকে পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, আরেকটা মনে করো দশমিক হতে পারে। অবিচ্ছিন্ন হচ্ছে কি, দশমিক। তো এদের কিছু সাধারণ মানে এক্সাম্পল আমাদের বইতে এদেরকে দেয়া আছে, সুন্দর মতো কিছু এক্সাম্পল দিয়ে এদেরকে প্রকাশ করা আছে। অলরাইট, সো এদের ক্ষেত্রে আমরা বলা হচ্ছে যে অবিচ্ছিন্ন চলক কি কি, বয়স, উচ্চতা, মানে এদের ক্ষেত্রে হচ্ছে সাধারণত যে কোনো বাস্তব সংখ্যা হলেই হবে, যাদেরকে যে কোনো বাস্তব সংখ্যা দিয়ে দেয় তারা অবিচ্ছিন্ন, যে কোনো বাস্তব সংখ্যা। অবিচ্ছিন্ন জন্য হচ্ছে বয়স, উচ্চতা, তাপমাত্রা ইত্যাদি। তাপমাত্রা ইত্যাদি। অ্যান্ড দেন এগেইন আমরা যদি বিচ্ছিন্ন চলকের কথা বলি, তাহলে বিচ্ছিন্ন চলক হতে পারে আমাদের কাছে জনসংখ্যা, বা যেগুলো প্রকাশ করতে আমাদের পূর্ণ সংখ্যা দরকার হয়। রাইট, এটা হচ্ছে আমাদের কাছে জনসংখ্যা। এই হচ্ছে আমাদের মোরলেস চলক নিয়ে কাহিনী। একটা আমাদের জন্য বিচ্ছিন্ন চলক থাকতে, অবিচ্ছিন্ন চলক থাকতে পারে। তাহলে যদি বলো যে আমি কোনো একটা রাশি বা কোনো একটা চলকের মান আমাদের যদি 85.5 হয়, সেটাকে তোমরা কি বলবা বলো তো? অবশ্যই কি বলবা? অবিচ্ছিন্ন। এটাকে বলবা অবিচ্ছিন্ন চলক। তো আমরা চলো আজকে এখন আমরা একটা প্রশ্ন সলভ করব। চলো এখন আমরা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভ করব কি, আমরা একটু ওই যে উপাত্তের রিপ্রেজেন্টেশনটা দেখবো আর কি। এদেরকে বলা হয় তোমার উপস্থাপন। উপাত্তের উপস্থাপন। একজন ব্যাটারের তার জীবনের প্রথম, দেখো যে কোনো একজন ব্যাটসম্যানের তার জীবনের যে প্রথম 25টা ম্যাচের রানের হিসাব নিচে দেয়া হলো।
ওকে ফাইন, এটা উপাত্তের উপস্থাপন। যদি তাই হয় তাহলে হিসাবগুলো কি একটু লিখে দিই। 2 68 4 9 10 কয় ম্যাথ 4 9 10 14 16 21 22 23 24 25 4 5 9 10 16 20 and 25। ওকে ফাইন। আমাদের কাছে একটা অবিন্যস্ত ইনফরমেশন দেওয়া আছে, ডেটা আছে, এদেরকে আমরা একটু বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত মানে কি জানো? এটা আমাদেরকে মানে আমরা ঊর্ধ্বক্রমে একটু সাজাই। তো এদেরকে একটু যদি বিন্যস্ত করি মানে ঊর্ধ্বক্রমে, কারণ আমাদেরকে এগুলোকে আমাদের শ্রেণীবদ্ধ করতে হবে। দেওয়া হলো এগুলোকে আমাদেরকে শ্রেণীবদ্ধ করার জন্য বা এই যে উপাত্তকে উপস্থাপন করার জন্য শ্রেণীতে আমাদের কাজ দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু বিন্যস্ত করি। বিন্যস্ত করার জন্য আমরা সবার আগে দেখবো সবচেয়ে কম রান কত কত আছে। 2 এর চেয়ে কম কি আছে? নাই। সে 2 সবচেয়ে কম করেছিল। ওকে 2। তারপরটা সে করেছে কত? 4। 4 এর চেয়ে আর কম আছে? 4 নাই 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 নাই, পেয়েছে 3 পেয়েছে। 3, তারপর 4 5, তারপর আবার 5, তারপর 6 6 5 5 এগুলো শেষ 6, এরপর 7 আর 8 করছে 2 বার, 8 8, তারপর 9 10 10 করছে না, 10 করে নাই, 12 করছে, 12 2 বার, 11, আচ্ছা 9 আরেকবার আছে, একবার 11 আছে, 12 2 বার, 13 14 15 15 করছে, 15 15 মনে হয় না করছে, 15 করে নাই, 16 2 বার, 17 করেছে, 17 17 17 করে নাই, 18 করে নাই, 19 নাই, 20 নাই, 21 না, 22 22 থাকা উচিত যদিও, 22 নাই, 23 নাই, 24 আছে, 25 পেয়েছে, 26 27 28 নাই, 29 30 নাই, 30-এর ঘরে রান নাই, 40 নাই, 50-এর ঘরে আছে নাই, 50-এর ঘরেও নেই, 60-এর ঘরে আছে 68 64 68, 72 72 82 88, 72 82 88। অলরাইট, তারপর আমরা কি করব? 106 and 120 গুণা দেই। 25টা হয়েছে নাকি? 3 6 10, 3 6 8 18, 20, একটা কম আছে, একটা কম কোথায় গেল? এই যে 8 একটা মনে বাদ দিছি আমি, 8 3টা মারছে নাকি? 8 3টা মারছে, দুঃখিত। ওকে, এই হচ্ছে অবস্থা।
এবার আমরা এদেরকে সাজাবো, বুঝছো? সাজানোর জন্য আমাদের একটা কাজ করা লাগবে। আমরা একটু শ্রেণীর ব্যাপ্তিটা বের করে ফেলি, যে পরিসরটা বের করে ফেলি। আমরা এখানে 2 থেকে না নিই, আমরা 1 থেকে, মানে একদম 1 থেকে নিব। ওকে, তো যদি 1 থেকে নেই, আমি আছে 1, আর এখানে হচ্ছে 120। অলরাইট, 120 থেকে 1 যদি বিয়োগ করি, আমার কাছে কত থাকে? 119। সো আমি বিচ্ছিন্ন চলক নিব, +1 ইজ ইকুয়াল টু, আমার কাছে টোটাল হবে 120 পর্যন্ত, মানে এতগুলা। আমি কয়টা শ্রেণী নিব? আমি 20 করে নিব। তাহলে আমি যতগুলা, মানে প্রতিটা শ্রেণীতে যতগুলো রান নিব, শ্রেণী ব্যবধান নিব, সেটা নেব। তো 20 দিয়ে নিলে আমার কাছে একটা কাজ করব, 120কে 20 দিয়ে ভাগ করলে আমার কাছে মোট শ্রেণী সংখ্যা আসবে। মোট কয়টা শ্রেণী হবে এটা? আমি 6টা শ্রেণী নিয়ে কাজ করব, ঠিক করেছি। তাহলে আমরা একটা বসাই, 1 থেকে আমি 20 পর্যন্ত নিলাম, এরপরেরটা 21 থেকে 40, এরপরেরটা 41 থেকে 60, এরপরেরটা 61 থেকে 80, এরপরেরটা 81 থেকে, দেখো 81 থেকে আমি নিলাম হচ্ছে 100, এরপর 101 থেকে 120 পর্যন্ত। সো এটা আমি মোরলেস জাস্ট আমি হিসাব করেছি। এখানে একটা জিনিস তুমি অ্যাড করো, যে এখানে একটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে ট্যালি। শ্রেণীর মধ্যবিন্দু, এই জিনিসটা নিয়ে পরে আলোচনা করব। তোমরা একটু কষ্ট করে এখানে একটু ট্যালি অ্যাড করে নাও। ওকে, গণসংখ্যা জিনিসটা কি? গণসংখ্যা হচ্ছে এই থেকে এই রানের মধ্যে, বা এই শ্রেণী ব্যবধানের উপরও তুমি রানও লিখতে পারো, উপর একটা রান লিখে দিতে পারো। হাউএভার, এই থেকে এই 1 থেকে 20 রানের মধ্যে সে তার কয়টা গণসংখ্যা, মানে সে কয়বার এত রান করেছে, বা 1 থেকে 20-এর মধ্যে স্কোর সে কয়বার করেছে, এই জিনিসটাকে আমি কাউন্ট করবো। কত বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 বার। তার মানে তার গণসংখ্যা হবে 16। এটাকে বলা হয়, গণসংখ্যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি। তোমরা একটু লিখে রাখো, গণসংখ্যা হচ্ছে, বা ঘটন সংখ্যা বলা হয়। গণসংখ্যা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি তোমরা তরঙ্গতে পড়ছিল যদিও ফিজিক্সে, এটা ওই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি না। হাউএভার, গণসংখ্যার ঘটন সংখ্যা, এই দুটো ওয়ার্ড তোমরা দেখবা। গণসংখ্যা ইউজ করে মানুষের ক্ষেত্রে, ঘটন সংখ্যা কোনো একটা ঘটনার ক্ষেত্রে, ইভেন্টের ক্ষেত্রে। অলরাইট, এটা একটু মাথায় রাখবা। অলরাইট, আমার এতটুকু শেষ। তো এরপর হচ্ছে আমাদের 21 থেকে 40। সো 21 থেকে 40-এর মধ্যে আমি 24 পেয়েছি, 25 পেয়েছি, দুইটা। 41 থেকে 60-এর মধ্যে সে কোনো রানই করে নাই, আন্ডা। 64 থেকে 68, সো 61 থেকে 80-র মধ্যে সে রান করেছে 64, 68, 72, 3 বার। সো 82, 88, এটা হচ্ছে 2 বার। আর 100-র উপরে করছে হচ্ছে 120 পর্যন্ত 2 বার। অলরাইট, এবার আমাদের একটা কাজ আছে, বুঝছো, খুবই মজার কাজ, ট্যালি। ট্যালি কিরকম ভাইয়া? ট্যালি হচ্ছে, দেখো 16টা আছে না, 2 3 4, 1 2 3 4, 10 বার হয়ে গেছে কিন্তু। 1 2 3 4 দিয়ে টাও করে একটা ডায়াগোনাল লাইন টান ভাই, এরকম। আবার 1 2 3 4, শেষ। 15টা হয়েছে, আরেকটা 16টা। এটাকে বলা হয় ট্যালি পদ্ধতিতে প্রকাশ। ওকে, এটা জাস্ট কাউন্ট করার জন্য। আগেকালে তো লাঠি নিয়ে করতো, ধরো লাঠি নিয়ে আরেকটা লাঠি ক্রস করে দিয়ে দিলে তার হিসাব করতে পারতো, গণনার সিস্টেম। এটা খুবই ট্রেডিশনাল অ্যান্ড খুবই মজার। অলরাইট, সো গণসংখ্যা এটার ক্ষেত্রে কত? 2টা। এটার ক্ষেত্রে তেমন 2 নাই, জাস্ট এমনি করে দিব। 0 0 বলতে কিছু দেওয়ার নাই। 1 2 3, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 2। ওকে, ফাইন। তাই এগুলাকে আমরা হিসাব করে বলতে পারি। আর লাস্টে একটা কি দিব জানো? এন হিসেবে লিখবো। এন হচ্ছে মোট গণসংখ্যা বা ঘটন সংখ্যা। 18 20, এটা হচ্ছে আমাদের 25টা ইনিংস। 25টা ইনিংস সব যে কাউন্ট করা হয়েছে, এটা আমাকে ডিক্লেয়ার করে। অলরাইট, সো দেখো, এই যে এত হিজিবিজি ইনফরমেশন ছিল, এগুলাকে আমরা গুছুমুচু, মানে হচ্ছে গুছিয়ে গাছিয়ে আমরা এই যেভাবে যে লিখেছি, এই যে সিস্টেমটা, এটাকেই বলা হয় হচ্ছে তার জীবনের প্রথম 25টা ম্যাচের রানের যে আমরা হিসাবটা রাখছি, এটাই হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স দেয় যে না, সে মোটামুটি প্রায় কয়টা ম্যাচ ভালো খেলছে দেখো তো। 2, আমি যদি মনে করো 20-এর উপরে স্কোর করেছে, কয়টা ভালো খেলা হিসেবে কাউন্ট করি, সে 25টার মধ্যে 9টা ম্যাচে বেশ ভালো খেলেছে, এর মধ্যে 2টা সেঞ্চুরিও আছে। সো এই আমরা এখান থেকে এই ইনফরমেশনগুলো এখান থেকে আমরা এখানে গ্যাদার করতে পারি। সো আমাদের এখানে শুধুমাত্র এটাই না, আমাদের আরও একটা টার্ম আমরা এখানে পড়বো, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে আমাদের 2টা টার্ম পড়বো। এক হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, আর আরেকটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। একটু লিখে রাখো, এটাকে বলে ক্রমযোজিত গণসংখ্যা।
ওকে, আমি এই পাশটা এখন মুছে দিচ্ছি। আমি দুটো জিনিস নিয়ে একটু কথা বলবো, শ্রেণীর মধ্যবিন্দু এবং ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু ইজ ইকুয়াল টু সবসময় কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা শ্রেণী এই যে 1 এবং 20, এটার মধ্যসীমা মানে ঊর্ধ্বসীমা কত হবে? এখানে মনে করো এটার মধ্যবিন্দু কত? এটার মধ্যবিন্দু হবে 20 যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে কত হয়? এটা 20.5 বসায় দাও। এটার ক্ষেত্রে কত হবে? 21 যোগ 40 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত হবে? 30.5। অ্যান্ড খেয়াল করো প্রত্যেকটা শ্রেণীর মধ্যে ব্যবধান যতটুকু, আচ্ছা এটা আমি দুঃখিত, এটা 10.5 হবে, একদমই দুঃখিত, খেয়াল করিনি। ওকে, দেখো তো এদের মধ্যে ব্যবধান কতটুকু? 20। খেয়াল করো, বলেছিলাম এটা বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন হলে কত হবে? আচ্ছা ওয়েট, হ্যাঁ বিচ্ছিন্ন হলে 20 থেকে 1 বিয়োগ গেলে 19 যোগ 1 20 করে। তাহলে শ্রেণীর মধ্যবিন্দুর মধ্যেও তুমি দেখবা যে সবগুলোর ব্যবধান হচ্ছে এরকম আসবে, 20 করে। 50.5, 70.5, 90.5, 110.5। ওকে, সো এদেরকে আমি বলা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা হয়, দ্য মিড পয়েন্ট অফ দ্য ক্লাস, ক্লাসের মধ্যবিন্দু হিসাবে কিভাবে নির্ণয় করা যায়। এটা আমাদের একদম বেসিক কনসেপ্ট, এগুলো জাস্ট তোমাদেরকে জানানো দরকার, কারণ আমরা সামনে রিপ্রেজেন্টেশনগুলো নিয়ে আসলে কথাবার্তাগুলো বলবো, যে রিপ্রেজেন্টেশন নিয়ে বা আইডিয়া নিয়ে আমরা আলোচনা করব। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো একটু সামনে আগাই। এবার আমরা আসবো ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে। ক্রমযোজিত গণসংখ্যা, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। অলরাইট, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা মানে এটাকে ক্রমযোজিত গণসংখ্যা মানে আসলে কি? এটার মানে হচ্ছে কিছু কিছু জিনিস আছে না আমাদের সবসময় আসলে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তে থাকে। যেমন ধরো আমাদের বয়স, সেটাকে তুমি কখনো চাইলেও কমাতে পারো। তো আমাদের লাইফে এমন কিছু রাশি আছে যেগুলো কনসিস্টেন্টলি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। ইভেন তুমি দ্রব্যমূল্যের কথা হিসাব করতে পারো, কখনো কিন্তু কমতে দেখো নাই জীবদ্দশায়। সো সেম জিনিস। সো ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এমন জিনিস যে সবসময় তার আগের যে মানে গণসংখ্যা থাকবে তার সাথে সবসময় যোগ হবে, যোগ হতেই থাকবে হতেই থাকবে। দেখো এটার আগেরটা কি? তার আগের ক্রমযোজিত গণসংখ্যার সাথে আগে কোনো ক্রমযোজিত গণসংখ্যা ছিল না। সো এটাকে এভাবে আমরা লিখে দিই। এবার আমরা কি করবো জানো? এটার সাথে এটা যোগ করব, কত হবে? সবসময় কোনো কোনো এবার যোগ হতে থাকবে। কত হলো? 18। 18-র সাথে এটা যোগ হতে পারো 0। 18-র সাথে 3 যোগ হলো 21। এটার সাথে 2 যোগ হলো 23। এটার সাথে 2 যোগ হলো 25। অ্যান্ড ফাইনালি আমরা দেখবো যে ক্রমযোজিত গণসংখ্যার একদম শেষ ধাপের যে মানটা সেটা আমাদের মোট গণসংখ্যার সমান হবে। ক্রমযোজিত গণসংখ্যার শেষ ধাপের যে আসলে সংখ্যা বা শেষ ধাপের যে মান, সেটা আমাদের কিসের সমান হবে বলতো? সেটা আমাদের এই যে আমাদের মোট গণসংখ্যার সমান হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলি? যে ক্রমবর্ধমান গণসংখ্যার মান, অর্থাৎ পূর্ববর্তী পদের ক্রমযোজিত গণসংখ্যার সাথে বেসিক্যালি হচ্ছে যে এটা মানে ক্রমান্বয়ে যোগ হতে থাকা গণসংখ্যাকে সাধারণত ক্রমযোজিত গণসংখ্যা বলা হয়। দেখো আস্তে 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 করে একটার সাথে একটা যোগ হতে আছে এই জিনিসগুলোকে নিয়ে। তো এখন ভাইয়া এদেরকে নিয়ে আপনি কেন এতগুলো জিনিস পড়াইছেন, বা এগুলো নিয়ে আসলে কাজটা কি? এগুলো নিয়ে অবশ্যই কাজ আছে। চলো আমরা দেখি আমাদের এখানে কাজ কি কি আছে। খুবই মজার কিছু জিনিস শিখবো। আমরা পড়েছিলাম কি রিপ্রেজেন্টেশন, যে আমরা কি নিব, একটা মানুষ থেকে হয়তো বা ডেটা কালেক্ট করব, ডেটাগুলোকে আমরা অনুসন্ধান করব বা রিসার্চ করব, রিসার্চ করে আমরা একটা ম্যাথড ইউজ করব, ম্যাথড ইউজ করে আমরা একটা রিপ্রেজেন্টেশন তৈরি করব। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যে আমরা ইনফরমেশন, একটা মানুষ থেকে হয়তো বা ডেটা কালেক্ট করব, ডেটাগুলোকে আমরা অনুসন্ধান করব বা রিসার্চ করব,
অনুসন্ধান করব, এগুলাকে আমরা রিপোর্ট তৈরি করব, রিপোর্ট তৈরি করে এগুলাকে আমরা কি করব বলো তো, একটা চার্ট তৈরি করব। এই যে রিপোর্ট টিপোর্ট তৈরি করে আমরা এটাকে ভিজুয়ালাইজ করব, তাই না? ভিজুয়ালাইজ, তার মানে এই ভিজুয়ালাইজেশন করার যে উপস্থাপনের জন্য, যেটাকে বলা হয় গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন বা গ্রাফিক্যাল ডেমনস্ট্রেশন বা ভিজুয়ালাইজেশন, যে পরিসংখ্যান উপস্থাপনের ক্ষেত্রে সো বেশ কিছু প্রসেস আছে। সেগুলো হতে পারে পাই চার্ট। পাই চার্টও তোমরা দেখেছো তাই না? পাই চার্ট কীরকম থাকে, এরকম একটা গোল্লা থাকে, এখানে একটা পিজা স্লাইসের মতো এরকম ইনফরমেশন থাকে, আবার এখানে এরকম থাকে, আর এখানে এরকম থাকতে পারে, এগুলো এত পার্সেন্ট, এগুলো এত পার্সেন্ট, এইরকম করে আসলে সব জায়গা ভাগ করা থাকে, যে এরকম এরকম, এই জায়গায় 20%, এই জায়গায় 30%, এরকম অনেক ইনফরমেশন দেওয়া থাকে। এছাড়া আমাদের থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ। ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ। এছাড়াও হচ্ছে আমাদের কি থাকে, আয়তলেখ থাকে, পাই চার্ট, ফ্রিকোয়েন্সি পলিগন, এরপর হচ্ছে আমাদের আয়তলেখ থাকে। আর এছাড়াও আমাদের কাছে হচ্ছে এগুলোর মধ্যে আর কি কি থাকতে পারে, আরেকটা থাকতে পারে তোমার মনে করো আচ্ছা, গণসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন। অলরাইট 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 আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় অজীব রেখা। আরেকটাকে বলা হয় অজীব রেখা। তিনটা রেখা মানে এরকম, আমরা এর মধ্যে পড়বো হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি পলিগন, আয়তলেখ এবং অজীব রেখা, এই তিনটা। এর মধ্যে আজকে জাস্ট আমরা আলোচনা করব হচ্ছে তোমার এই যে ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে, দেন নেক্সট লেকচারে আমরা আয়তলেখ এবং অজীব রেখা এবং এগুলোর প্র্যাকটিস করব। অলরাইট, চলো তাহলে আমরা একটা জিনিস দেখে নেই যে আসলে ফ্রিকোয়েন্সি পলিগনটা আসলে বা মানে ফ্রিকোয়েন্সি পলিগনটা আসলে কিভাবে আঁকে। অলরাইট 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 সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। সো ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ, এটা আঁকার জন্য আমাদের কিছু জিনিস জানা দরকার। ওকে, সেটা হচ্ছে আগে এক্স অক্ষে লেখ কাগজে, লেখ কাগজে এক্স অক্ষে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে উক্ত শ্রেণীর গণসংখ্যা বসিয়ে সেগুলো যোগ করে যে বহুভুজ পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। তাকে গণসংখ্যা বহুভুজ বলে। ওকে, সো ভেরি গুড। অলরাইট, সো ভালো কথা। আমি তাহলে এই জিনিসটাকে আসলে কিভাবে, এই যে আমি যে একটা সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞাটাকে আমি আসলে কিভাবে বাস্তবায়ন করা যায়, আমি একটু দেখি ফ্রেমে আর কতটুকু জায়গা আছে। অলরাইট, বেশি জায়গা নাই যদিও, আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি চেষ্টা করবো দেখি যতটা সুন্দর মতো এটাকে সাজানো যায়। অলরাইট, সো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টি স্কেল। এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যারা ইন ফিউচারে পড়বা তাদের জন্য এটা কিনা লাগবে, বা যারা আর্কিটেকচারে যাদের ভাই
বড় ভাইরা আছে, তোমরা এটা হয়তো বা চিনতে পারো। রাইট। সো আমরা এখানে একটা গ্রাফ আঁকবো। আমার ছোট স্কেল দিয়ে আই গেস হবে, ধরো এই বড় স্কেলটা নিয়ে আরো ঝামেলা। ওকে ফাইন, এই ছোট কিউট স্কেলটা নিলাম, সামনে আবার আরো বড় চিত্র আঁকবো। হ্যাঁ ওকে, আমরা এখানে একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, ও মূল বিন্দু, ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ। ওকে ফাইন। তো আমরা একটু স্কেল দিয়ে মেপে এক্স অক্ষ বরাবর কয়টা ঘর হবে বলো তো? 6টা ঘর হওয়া উচিত। সো আমি এখান থেকে তাহলে নিলাম 10.5, একটা নিব এরকম বিন্দু, একটা করে বিন্দু নেই। সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে ফাইন। আর এখানে কয়টা আমাদের কাছে সর্বোচ্চ যায়? 16 পর্যন্ত যায়। আমি 5 করে নেই। 1 2 3 4। ওকে ফাইন। সো এই বিন্দুগুলো আমরা এখানে বসাবো। তবে তার আগে আমরা একটু ঠিক করে নিই ব্যাপার স্যাপারগুলো। আমার কলম গেল কোথায়? কলম কেন খুঁজে পাই না? ওকে, প্রথমটা আমরা দিই এখানে, মনে করো এই যে 10.5 দিলাম, তারপরেরটা 30.5, তারপরেরটা দিব আমরা হচ্ছে 50.5, তারপরেরটা 70.5, তারপরেরটা 90.5, 110.5। ওকে, আর এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 5, 10, 15, 20। অলরাইট, তাহলে আমরা একটা কাজ করি। 10-এ আমাদের কত ছিল? এই যে দেখো এই মধ্যবিন্দুতে, এখানে হচ্ছে আমরা লিখে রেখি, এখানে টান দিয়ে বলবো শ্রেণীর মধ্যবিন্দু, আর এখানে একটা টান দিয়ে লিখে দিবা গণসংখ্যা। বুঝতে পারছো? এতটাই গণসংখ্যা। সো এই শ্রেণীর মধ্যবিন্দুতে আমাদের কত আসছে হিসাবটা? এটা আসছে হচ্ছে 16টা আমি মানে একটু আন্দাজ মাফিক এখানে দিই। 30-র এখানে এটা কত আসছে? এটা হচ্ছে 2 মাত্র। ওকে, এরপরটা বলেছে 0, এরপরটা 3, 2 থেকে একটু বেশি, এরপরটা 2, এরপরটা 2। তো এইরকম তোমরা এখান থেকে দিতে পারো। এবার তোমাদের কাজটা কি জানো? এবার কাজটা হচ্ছে এখান থেকে তোমরা একটা সোজা দাগ টানবা। আমি লাল দাগ দিয়ে দেখাই দিই, তাহলে জিনিসটা একটু ক্যাচি হবে। একটা কাজ করবা, এই বরাবর একটা দাগ টানবা। দাগ টানাই না, শুধুমাত্র এখান থেকে তোমরা একটা কাজ করবে, এখানে একটা কিছু ভাঙা ভাঙা দাগ দিবা। ভাঙা ভাঙা দাগ দিয়ে বোঝাচ্ছে যে এর আগে কিছু রানটান ছিল। যাই হোক, এই পরিমাণ এইভাবে দিবা। এবার এগুলো সুন্দর মতো কানেক্ট করবা একটা করে, খুবই মজা। এভাবে না, শূন্য আছে এখানে একটা, তারপর এখানে এটা দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, এবার একটা কাজ করবে, এবার এখানে আবার দিয়ে দিবা। যাই হোক, এদিকে না ভাঙলেও চলবে, এদিকে জাস্ট মিলাই দিবা। ওকে ফাইন। এটাকে বলা হচ্ছে আমাদের একটা গণসংখ্যা মানে বহুভুজ। গণসংখ্যা বহুভুজ যদি বলে আমাদেরকে কি করা লাগবে বলো তো? গণসংখ্যার জন্য আমাদের ওই যে শ্রেণী মধ্যবিন্দু লাগবে এবং আমাদের গণসংখ্যা লাগবে। শ্রেণী মধ্যবিন্দু লাগবে এবং গণসংখ্যা লাগবে। দেখো তো কি সুন্দর একটা আমাদের বহুভুজ হয়েছে। এই বহুভুজটাকেই বলা হয় সাধারণত আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। এটাকে বলে তোমাদের কি? ফ্রিকোয়েন্সি পলিগন। এটাকে বলে ফ্রিকোয়েন্সি পলিগন। অলরাইট অলরাইট অলরাইট, তাহলে চলো একটু সামনে আগাই। তাহলে আমরা এইটুকু মোটামুটি শিখেছি, তাই না? অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই লেকচারে তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কিভাবে একটা ইনফরমেশান বা একটা ডেটাকে আসলে কিভাবে উপস্থাপন করতে হয়, এবং তার পাশাপাশি আমরা শিখলাম যে আসলে উপস্থাপনের পাশাপাশি কি কি চলক আছে এগুলো, এবং গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় সেটা আমরা শিখলাম। এই জিনিসগুলোকে আমরা আরও সুন্দর করে শিখবো নেক্সট লেকচারে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার।
নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামী লেকচারে আমরা শিখবো হচ্ছে অজীব রেখা কীভাবে আঁকতে হয়। আগামী লেকচারে আমরা শিখবো হচ্ছে তোমার আয়তলেখ কীভাবে আঁকতে হয় এবং এই ব্যাপার স্যাপার। অলরাইট, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের জীবন সুন্দর হোক, তোমাদের আশা পূর্ণ হোক। সো নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।